দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন 2 দিন হওয়ার পরে 29 মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। 29 মার্চে আবারও সংসদ বসবে। এরই মাঝে সাংবিধানিক পরিষদের সভা আহ্বানের যে 30 দিন, সেই 30 দিন পার হয়ে গেছে গতকালকে সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলের যে অবস্থান আমরা দেখেছি, বিরোধী দলের যে বক্তব্য দেওয়ার চেষ্টা দেখেছি, পক্ষান্তরে বিরোধী দলের আমিরের বিরোধী দলের নেতার বক্তব্যের প্রেক্ষাপটে সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেভাবে সংবিধানের ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে বিরোধী দলের আর সংসদে এই ব্যাপারে কথা বলার কোনো স্কোপ থাকে না। সরকারি দলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে সাংবিধানিক পরিষদের সভা আহ্বানের কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নেই। যে রাষ্ট্রপতির ভাষণ বিরোধী দল শুনল না, ওয়াকআউট করলো, এবং ওয়াকআউট করার প্রেক্ষাপটে কি হলো সেগুলো আমরা দেখেছি। সেই রাষ্ট্রপতিকে দিয়েই সাংবিধানিক পরিষদের সভা আহ্বান তারা যখন চাইছে, তখন সংসদের বাইরেও সেটা ব্যাপক সমালোচনা হচ্ছে। এই যে সাংবিধানিক পরিষদের সভা আহ্বান করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট মেনে নিতে হবে, এই যে দাবিগুলো, এবং না মানলে আমরা রাজপথে যাব, এই যে হুঙ্কারগুলো, গতকালকের একদিন আগেই আমরা দেখেছিলাম যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে কালকেই হতে পারে আমাদের শেষ সংসদের দিন, এরপরে আমরা সংসদে আর নাও যেতে পারি। এই হুঙ্কারগুলো যেগুলো দেয়া হয়েছে, এখন শোনা যাচ্ছে এবং নানাভাবে আগের বিভিন্ন খবর বিশ্লেষণ করে এখন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে কথাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, সেগুলো হচ্ছে আদতে বিরোধী দল এই সাংবিধানিক পরিষদের সভা আহ্বান, সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো যে কোনোটাই হবে না, এটা অনেক আগেই তারা টের পেয়েছে। এটা ভোটের রেজাল্টের পরেই তারা টের পেয়েছে, এমনকি ভোটের রেজাল্টের আগেই আসলে টের পেয়েছে তারা। আমরা যখন দেখেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যখন তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামাত আমির, সেই সময় যে জাতীয় সরকারের কথা বলেছিলেন তিনি সাংবাদিকদের, যে আমরা জিতলে জাতীয় সরকার গঠন করব, এবং বিএনপির প্রতিও আমরা আহ্বান জানিয়েছি আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি। এখনও মূলত তাদের টার্গেটটা ওই জাতীয় সরকার গঠন করা, এবং জাতীয় সরকার গঠন করে মন্ত্রিপরিষদে নিজেদের জায়গা পাওয়া, এবং প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে জামাত এনসিপি পন্থী যে সকল লোকদের প্রশাসনে কিংবা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছিল, তাদেরকে যেন বিএনপি সরকার সরিয়ে না দেয়, এই দাবিটাই পর্দার পেছনের মূল দাবি। আসলে কি সত্য জামাত এনসিপি কি বিএনপির কাছে মন্ত্রিত্ব চাইছে? মন্ত্রিত্ব পেলে এই জুলাই সনদ বাস্তবায়ন যত দাবি রয়েছে, সেগুলো কি এক নিমিষেই উবে যাবে? চলুন একটু জেনে দেখি কোন প্রেক্ষাপটে এই কথা বলছি, কোন কোন কথা এই প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তাহলেই বুঝতে পারবেন আদতে তারা বিএনপির কাছ থেকে মন্ত্রিত্ব চাইছে নাকি অন্য কিছু। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই বিরোধী দল যেভাবে ওয়াকআউট করেছে এবং যে ভাষায় ওয়াকআউট করেছে, প্ল্যাকার্ড দেখিয়েছে, সেই প্ল্যাকার্ড দেখানোর ব্যাপারটা কেউই এটা মেনে নিতে পারেননি। এটা সংসদীয় রীতি না, এটা বলছেন বহুজন। যেমন একটা ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন, সেখানে আবু আলম শহীদ খান, সাবেক সচিব, যিনি এই আইন কানুনগুলো খুব ভালো বোঝেন, এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে যাকে কারাগারেও নেওয়া হয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে, সংবিধান নিয়ে একটি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য, তিনি বলছেন, তার ফটোকার্ডটা দেখে নিন, প্ল্যাকার্ড নিয়ে ঢুকলেন এবং সেটাতে লেখা গাদ্দার। এটা কি সংসদীয় শব্দ? আপনি যেভাবে রাষ্ট্রপতিকে বলছেন গাদ্দার, প্ল্যাকার্ড নিয়ে পার্লামেন্টে ঢুকছেন, এটা তো সংসদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি। এখানেও কি মব করার চেষ্টা করছেন? এরকম প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। এরকম প্রশ্ন তিনি যখন উত্থাপন করেছেন, তখন আরেকটা ব্যাপার আপনাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের পক্ষের একজন খুবই সোচ্চার কণ্ঠ এবং এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল,
তিনি ফেসবুকে গতকালকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটাকে পাকাপোক্ত করার জন্য এই উদাহরণগুলো আপনাদেরকে দেখাচ্ছে। নিলয় শ্রীপিল বলছেন তার ফেসবুক পোস্টে, জুলাই সনদ আদেশ 2025 নয়, এর আড়ালে মন্ত্রিত্ব চাই জামাত এনসিপি, মানে ঐক্যমত্য সরকারের নামে ক্ষমতার ভাগ চায়, ক্ষমতার ভাগ না পেয়ে আন্দোলনের হুমকি দেয়। অর্থাৎ তিনি বলছেন জামাত এনসিপি মূলত বিএনপির কাছ থেকে ক্ষমতার ভাগ চায়। এবং শোনা যাচ্ছে বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে যে অন্তত 4 জন মন্ত্রী চাই তারা, মানে 4 জন মানে হচ্ছে জামাতের 3 জন, এনসিপির অন্তত 1 জন, এরকম 4 জন মন্ত্রিত্ব চায় তারা, এবং বেশ ভালো মন্ত্রিত্ব চায় তারা, নাম্বার 1। নাম্বার 2, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতপন্থীদের যে নিয়োগ দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেই নিয়োগগুলো যেন বিএনপি বাতিল না করে সেই দাবিও তাদের রয়েছে। কিন্তু সেই দাবির এগেনস্টে আজকেই বিএনপির একটা বড় সিদ্ধান্ত আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুয়েট, 3টা বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন এরই মাঝে হয়ে গেছে। তার মানে তাদের এই দাবি যে টিকবে না, বিশ্ববিদ্যালয়গুলো মানে জামাত মুক্ত করে ফেলার পরে এরপরে হয়তো প্রশাসনও জামাত মুক্ত করা হবে। অনেকেই গতকালকে পর্যন্তও আলোচনা করেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোকদের যেভাবে প্রফেসর ইউনূস বসিয়ে রেখেছেন তাদেরকে বিএনপি কেন সরাচ্ছে না, এই প্রশ্ন উঠেছিল। কিন্তু আজকেই দেখলাম যে ভিসিদের সরিয়ে দেয়া শুরু করলো বিএনপি। তার মানে জামাতের ওই দাবিটাও তারা মানছে না। তাহলে জামাতের দাবি অবশিষ্ট থাকলো কোনটা? মন্ত্রিত্ব পাওয়া জামাত এনসিপির। যদি সেটা সত্য হয় তাহলে সেটা কি তাদের কাছে নৈতিক ব্যাপার হয় আদতে? মানে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের আগেই বলেছিলেন জাতীয় সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই, জামাতের সঙ্গে যৌথ সরকার তারা গঠন করবে না, কারণ তারা বিশ্বাস করে যে তারা একাই নির্বাচনে বিজয়ী হতে সক্ষম, এবং নির্বাচনে তাদের আমরা ভূমিধস বিজয় দেখলাম। এখনও কেউ কেউ মনে করছেন যে জামাতের এই দাবি বিএনপি মেনে নিতেও পারে, যেন জামাত আন্দোলনে না যায়, সংসদে হট্টগোল করতে না পারে, তাদেরকে যেন বাগে রাখা যায়। সেই কারণে জামাতের এই দাবিটা 2-1টা মন্ত্রিত্ব এটা দিতেও পারে বিএনপি। আবার অন্য যুক্তিও, মানে এর পক্ষে আরেকটা যুক্তিও আছে যে আওয়ামী লীগের আগমন ঠেকাতে, আওয়ামী লীগের উত্থান ঠেকাতে জামাতকে বাগে রাখা, জামাতকে হাতে রাখা, এনসিপিকে হাতে রাখা, এর কৌশল হিসেবে 2-1টা মন্ত্রিত্ব তাদেরকে দেয়া হতেও পারে। কিন্তু সেটা যদি দেয়া হয় তাহলে তো আওয়ামী লীগ সরকারের আমলে যে অভিযোগটা করা হয়েছিল যে মানে কি বলবো, যে ঘরের বিরোধী দল, অর্থাৎ গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টি যে বিরোধী দল থাকা সত্ত্বেও মন্ত্রিত্ব নিয়েছিল, সেই গৃহপালিত বিরোধী দলের থিওরিতেই তাহলে বিএনপি এগোবে। বিএনপি তো আগের ওই থিওরিকে সমালোচনা করেছে, তাহলে একই থিওরিতে তারা এগোবে কেন? আর এই যে কথাগুলো আলোচনা করছে যে তারা মন্ত্রিত্ব চায়, তারা জাতীয় সরকার চায়, তারা ঐক্যমতের সরকার চায়, এই তথ্য কোত্থেকে আমদানি হলো এবং এই আলোচনা কোত্থেকে আমি পেলাম, সেই প্রশ্ন তো আপনারা করতেই পারেন। ইত্তেফাকে 10 মার্চ একটা খুবই মজার প্রতিবেদন ছাপা হয়েছিল। 10 মার্চ ইত্তেফাকের এই শিরোনামটা আপনারা দেখে নিন। সরকারি দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ তারা একসঙ্গে তাদের দুজনের ছবি দিয়ে তারা নিউজটা করেছিল ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক। অর্থাৎ বিরোধী দলের হুইপরা সরকারি দলের হুইপদের সঙ্গে বৈঠক করেছে এবং সেই বৈঠকে বিরোধী দলের কাছ থেকে প্রস্তাব এসেছে যে ঐক্যমতের সরকার যেন গঠন করা হয়। এই বৈঠকটা কিন্তু সংসদ বসার 2 দিন আগে হয়েছে। 12ই মার্চ সংসদ বসেছে, 10 মার্চ এই বৈঠকটা হয়েছে। তার মানে সংসদ বসার আগেই একটা সমঝোতা অফার বিরোধী দলের পক্ষ থেকে দেয়া হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে সরকারি দল সেটা অ্যাকসেপ্ট করেনি। এই প্রতিবেদনে কি বলা হয়েছিল? বলা হয়েছিল ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপ বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছিল। বৈঠকে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে, সরকারি দলের চিফ হুইপের নেতৃত্বে তারাও অংশগ্রহণ করেছে।
এবং সেই বৈঠকে ঐক্যমত্যের সরকারের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে জামাত এনসিপিকে বিএনপি মন্ত্রিত্ব দেবে, মন্ত্রিত্ব দিয়ে একটা ঐক্যমত্যের সরকার গঠন হবে। তাহলে আর ওই তাদের জুলাই সনদ বাস্তবায়ন, এই সাংবিধানিক পরিষদ গঠন, এটা করা ওটা করা, গণভোটের রায় বাস্তবায়ন, এই যে দাবিগুলো, যেগুলো মানে কি বলবো, চটকদার দাবি কিংবা জনপ্রিয় হওয়ার মতো যে দাবি, জনপ্রিয় দাবি যেগুলো, সেই দাবিগুলো থেকে তারা ধীরে ধীরে সরে আসবে, সেই দাবিগুলো স্থিমিত হয়ে যাবে, বিএনপি সরকার স্মুথলি সরকার চালাতে পারবে, এরকম প্রস্তাবনা দেয়া হয়েছিল। কিন্তু যখন সেই বৈঠকের 6 দিন পার হয়ে গেছে, অর্থাৎ গতকালকে যদি ধরি তাহলে 5 দিন পার হয়ে গিয়েছিল, সংসদের প্রথম অধিবেশনের প্রথম হাফ শেষ হয়ে গেছে, 29 মার্চ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে এবং বিরোধী দল তাদের যে দাবি, প্রথমে রাষ্ট্রপতির ভাষণ শুনবে না বলে ওয়াকআউট করা, তারপরে সাংবিধানিক পরিষদের সভা আহ্বান আজকের মধ্যে না করলে আর তারা সংসদে যোগ দেবে না, এই যে দাবিগুলো ছিল, এই দাবিগুলো মূলত সরকারি দলের উপরে প্রেশার ক্রিয়েট করা, যে তোমাদের সঙ্গে আগে 10 মার্চে যে কথা বলেছি কিংবা তারও আগে নির্বাচনের আগে যে আহ্বান জানিয়ে রেখেছি ঐক্যমত্যের সরকার কিংবা জাতীয় সরকার গঠনের জন্য, তোমরা রাজি হও, রাজি না হলে আমরা এই যে রাজপথে গেলাম বলে, আমরা আন্দোলন দানা বেঁধে তুললাম বলে, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে, আমরা যেন আন্দোলনে না যাই, আমাদের যেন আন্দোলনে যেতে না হয়, সেই কারণে তোমরা দাবিগুলো মেনে নাও। ব্যাপারটা কি সেই খেলাই চলছে? এবং চতুর্দিকে যে আলোচনা, আমার মনে হয়েছে যে সেই ব্যাপারটাই চলছে। বিরোধী দলের পক্ষ থেকে মূলত মন্ত্রিত্ব চাওয়া হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আন্দোলনের হুমকি, সংসদে ওয়াকআউট, সংসদে সাংবিধানিক পরিষদের সভা আহ্বান, ওই রাষ্ট্রপতিকে দিয়েই, যে রাষ্ট্রপতির ভাষণ না শুনে তারা ওয়াকআউট করেছিল, এই দাবিগুলো প্রকারান্তরে মূলত সরকারকে চাপে ফেলা, যে তোমাদেরকে যে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে হয় রাজি হও, না হলে আমরা আন্দোলনের মাঠে গেলাম। বিএনপি সরকার কোন পথে হাঁটবে? এবং জামাত এনসিপির কৌশলটা যদি এটাই হয়ে থাকে, তাহলে তাদের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ হয় না? তারা কি তাদের নৈতিক জায়গায় থাকতে পারল? দর্শক, আপনার কাছে কোটি টাকার এই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।